আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক 48 বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল গ্যাসও যাবে না ইরান। গাজার ধ্বংসস্তূপে নতুন প্রশ্ন, ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবে কে? হরমুজকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলা ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল ও গ্যাসও পরিবহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সোমবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জর্ডানের ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ, নাবিক কিংবা হতাহতের কোনো নির্দিষ্ট বিবরণ ইরানি সামরিক বাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয়নি এবং রয়টার্সও এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার তথাকথিত আগ্রাসন যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক এই নৌপথটি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ অনিরাপদ থাকবে। তেহরান তাদের বক্তব্যে হুঁশিয়ার করে বলেছে যে পেট্রোকেমিক্যাল পণ্য কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্য এই প্রণালীটি আর নিরাপদ থাকবে না। তেহরানের পক্ষ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে অচিরেই একটি বড় ধরনের শাস্তিমূলক অভিযানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার তীব্র তাগিদ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর থেকে কৌশলগতভাবে সংবেদনশীল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌ চলাচল ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। গাজায় 1000 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শুধু শহর, হাসপাতাল ও শরণার্থী শিবির ধ্বংস করেনি, এটি ফিলিস্তিনিদের 3 দশকের পুরনো রাজনৈতিক কাঠামোর সীমাবদ্ধতাও সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে 1993 সালের অসলো চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক ব্যবস্থা এখন আর ফিলিস্তিনিদের বাস্তবতা ও রাজনৈতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটাতে পারছে না। 1948 সালের নাকবার পর ফিলিস্তিনিরা বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে, কিন্তু এ সংকটে তাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো বিভক্ত, অকার্যকর ও সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। অসলো চুক্তির 30 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। পূর্ব জেরুজালেম সংযুক্তকরণের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং গাজা দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অবরোধের মুখে রয়েছে। ফিলিস্তিনি আইনসভা কার্যত অচল হয়ে পড়েছে। বহু বছর ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দুর্নীতি, স্বজনপ্রীতি, পৃষ্ঠপোষকতা ভিত্তিক রাজনীতিক এবং অর্থবহ সংস্কারের অভাব নিয়ে দেশ বিদেশে সমালোচনা বেড়েছে। এর ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে সংকটটি শুধু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন মূল প্রশ্ন হলো, ভবিষ্যতে পুরো ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব কিভাবে পুনর্গঠন করা হবে। 2006 সালের সর্বশেষ আইনসভা নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এরপর আর কোনো নির্বাচন না হওয়ায় সেই জনসমর্থনের নতুন পরীক্ষা হয়নি। তবে গাজা প্রশাসন পরিচালনা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা, বন্দি বিনিময় এবং প্রতিরোধ আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণে হামাস এখনও ফিলিস্তিনি রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়। একইভাবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদও নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব উল্লেখযোগ্য। অন্যদিকে ঐতিহ্যবাহী ফাতা আন্দোলনও অভ্যন্তরীণ বিভক্তি ও নেতৃত্ব সংকটে দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে শুধু নির্বাচন আয়োজন করলেই বর্তমান সংকটের সমাধান হবে না, বরং ফিলিস্তিন মুক্তি সংস্থা এবং ব্যাপক সংস্কার, হামাস ও ইসলামিক জিহাদের মতো প্রধান রাজনৈতিক শক্তিকে জাতীয় কাঠামোর অন্তর্ভুক্ত করা এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করাই হতে পারে ভবিষ্যতের পথ।
তাদের মতে গাজা ধ্বংসস্তূপ থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো গাজা পশ্চিম তীর জেরুজালেম শরণার্থী শিবির ও প্রবাসী ফিলিস্তিনিদের নিয়ে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিনিধিত্ব কিভাবে গড়ে তোলা সম্ভব। এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলন ও রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ। ইরান হরমুজ প্রণালীকে একটি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলু। স্থানীয় সময় রোববার ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইরানের অন্তত কিছু মানুষ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায় এবং এটিকে বিশ্বের উপর চাপ প্রয়োগের উপায় হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, ইরানের কিছু ব্যক্তি এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে। রুবিও জানান, বৈশ্বিক নৌবাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে। তবে এই দায়িত্ব ভাগ করে নিতে অন্যান্য দেশকেও এগিয়ে আসতে হবে। তাদের অর্থ সহায়তা বা সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, বিশ্বের নৌ চলাচল রক্ষায় যুক্তরাষ্ট্র যা প্রয়োজন তা করবে, তবে অন্য দেশগুলোকেও দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম বা অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। রুবিও আরও বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আগ্রহী, তবে কূটনীতি অর্থ হলে পরিস্থিতি তেহরানের জন্য অনুকূল হবে না। তার দাবি, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে শনিবার ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ বিষয়ে রুবিও বলেন, এটি একটি দুর্ঘটনা ছিল। একটি ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় ওই ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছিল, তবে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। রুবিও বলেন, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই যুক্তরাষ্ট্র ইরানের পাল্টা হামলা চালিয়েছে। রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করে জানায়, স্থানীয় সময় ভোররাত ৩:৩৯ এই আক্রমণটি চালানো হয়। আন্তর্জাতিক রক্ষা কবচের অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডারখোভিন বিদ্যুৎ কেন্দ্রটি এখনও নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। তবে এই হামলায় স্থাপনাটির কী ধরনের বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এর জবাবে তেহরান ও অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থানীয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির বাস্তবায়ন প্রতিক্রিয়া চলমান থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে দফায় দফায় এই গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রের সর্বশেষ এই হামলা চলমান উত্তেজনাকে আরও সংঘাতময় করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেই সঙ্গে তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা ছিল বলেও জানান তিনি। তুরস্কের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তিনি বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই। তার দাবি, ইসরায়েল ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আরাগচি অভিযোগ করে বলেন, ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণে ইসরায়েলি হামলা চালানো সম্ভব হয়েছে। তিনি বলেন, এসব হামলার